আপনাদের সকলকে ওয়েলকাম টিএফএ উইথ সুমিত ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে। 22শে জানুয়ারি 2025 ভোরবেলা আমরা আমাদের জার্নি শুরু করলাম কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট থেকে। আজ আমরা শুরু করছি আমাদের আন্দামান সিরিজ। আমাদের প্রথম গন্তব্য আন্দামান দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে। রাত তখন 3:45 এবং আমরা উপস্থিত আমাদের নতুন যাত্রার স্বপ্ন নিয়ে এয়ারপোর্টের 2A টার্মিনালের সামনে। গুড মর্নিং ফ্রম কলকাতা। আমরা কোথায় যাচ্ছি আজকে? কিন্তু শুরুতেই ছন্দপতন। ক্যামেরা ও মাইক্রোফোনের যান্ত্রিক গোলযোগের জন্য সেভাবে ভয়েস রেকর্ড হচ্ছিল না, কিন্তু তাতে ভেঙে না পড়ে মনকে আমরা বোঝালাম যে যে কাজের শেষ ভালো তার সব ভালো। কারণ একটু ভেবে দেখুন, শুরুতে কিন্তু আমরা হোঁচট খেয়েই হাঁটতে শিখেছি সবাই। চেক ইন সম্পন্ন করে খিদের তাড়নায় আমাদের প্রত্যেকের চোখ ঘুরতে লাগলো এয়ারপোর্টের ঝা চকচকে ফুড আউটলেটগুলির মেনু কার্ডের ওপর। এখানকার আকাশ ছোঁয়া দাম আমাদের ঘুম কেড়ে নিলেও ঘুম ভাঙাতে এবং খিদে তাড়াতে আমরা বেছে নিলাম কফি ওরফে ক্যাপাচিনো এবং রেজিন দেওয়া কুকিজ, যার টোটাল বিল হয়েছিল ওই 1600 টাকা আর কি। আমরা বোর্ডিং অ্যানাউন্সমেন্ট শুনে জড়ো হই গেট নাম্বার 104 এর সামনে এবং সেখান থেকেই আমাদের একটি বাসে করে নিয়ে যাওয়া হয় আমাদের বোর্ডিংয়ের জন্য। আমাদের ইন্ডিগোর ফ্লাইট নাম্বার 6E2106-এ টিকিট বুকিং ছিল, যার ডিপার্চার টাইম ছিল ভোর 5:55। আমাদের প্লেন টেক অফ করলো তার নির্ধারিত সময়ে। নিচের ছোট ছোট আলোকবিন্দুগুলো দেখুন কি সুন্দর লাগছে এবং মনটাও আনন্দে ভরে যাচ্ছে। আমাদের প্লেনটা অন টাইম আছে, এখন 8টা বাজতে প্রায় 10। অ্যাকচুয়াল টাইম 8:05 থেকে 8টা। সো অন টাইম, এর ফলে আমাদের আরো সুবিধা হবে কি, আমাদের নেক্সট যে সমস্ত প্ল্যানগুলো রয়েছে সেগুলো করতে আমাদের অনেকটা সুবিধা হবে। চোখের পলকেই যেন 2 ঘন্টা কেটে গেল। হঠাৎ প্লেনের মধ্যে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আমাদের জানানো হলো যে প্লেন ল্যান্ড করার জন্য প্রস্তুত। নির্ধারিত সময়েই প্লেনটি মাটি ছুঁল বীর সাভারকার এয়ারপোর্টের। এর ফলে আমরা খুব সুন্দরভাবে দিনটি ইউটিলাইজ করতে পেরেছিলাম। আমরা এখন পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি এক্সিট গেট দিয়ে। এয়ারপোর্টটা আমরা ভেতরটা দেখালাম না, তার কারণ হচ্ছে প্রত্যেক জায়গায় লেখা আছে যে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো আমরা এখানে জাস্ট একটা জায়গা পেয়েছি এক্সিট গেটের একদম সামনে, যেখানে আমরা পারমিশন নিয়ে এক্স্যাক্টলি আমরা একজন সিআরপিএফ জওয়ানকে রিকোয়েস্ট করেছিলাম, পারমিশন নিয়েছি, ওনার অ্যালাউতেই জাস্ট ছোট্ট ফুটেজটা নিলাম আমরা। এটা আমাদের সঙ্গে আরো আমাদের কিছু বন্ধুরা রয়েছে, সর্ট অফ আ গ্রুপ ট্যুর বলতে পারেন। তো আমি তাদের সঙ্গেও আলাপ করাচ্ছি। যেটা বলেছিলাম, প্রত্যেক যে আমাদের বন্ধুরা রয়েছে এই গ্রুপ ট্যুরে প্রত্যেকের সঙ্গে একে একে আমি আলাপ করাবো। প্রথমেই দেখাচ্ছি, প্রথমে আমি এই যে দেবলিনা মাই ওয়াইফ ও রয়েছে, পরে আমাদের সঙ্গে রয়েছে শিল্পা, এবার আছে অয়নদা, পারমিতা, অঙ্কুরদা। তো প্রত্যেকে আমরা রয়েছি, প্রত্যেকের সঙ্গে আপনাদের আলাপ হবে এবং প্রত্যেকে আমাদের যা যা আইটিনারিটা রয়েছে আমরা সেইভাবে এক এক করে প্রত্যেক জায়গায় যাব এবং তার আপডেট দেবো। এখন আমরা জাস্ট গাড়িতে উঠবো এবং হোটেলে যাব। তো হোটেলে গিয়ে আমি দেখাচ্ছি আমাদের হোটেলটা কেমন। এই যে আমাদের পুরো সবার অবস্থাটা দেখি আমরা কিভাবে অ্যাডজাস্ট হয়েছি সবাই দেখো। এইটা যে কোনো মুহূর্তে অঙ্কুরের ঘাড়ে পড়তে পারে, না কিছু হবে না। অঙ্কুরদার ঘাড়ে না, এটা সোজা বেরিয়ে চলে যাবে। এখানে এটা আছে, এটা মানে অঙ্কুরের পাশে কিন্তু আরেকজন আছে, তাকে দেখা যাচ্ছে না, চাপা পড়ে গেছে। এখানেও একজন আছে শিল্পা, তাকেও দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাদের সবথেকে ক্ষুদে সদস্য আরশি, হাই করে দাও, হাই করে দাও। আচ্ছা, আমরা গরম লাগছে মোটামুটি 18-20 ডিগ্রি সেলসিয়াস থেকে এসে এখানে রীতিমতো আমাদের গরম লাগছে। তো প্রায় এক্সাক্ট এক্ষুনি বলতে হবে প্রায় 30-এর কাছাকাছি হয়তো হবে, প্রচন্ড গরম লাগছে। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না
যে পোর্ট ব্লেয়ারের নতুন নামকরণ হয়েছে। চলুন খুব ছোট্টভাবে সংক্ষেপে জেনে নিই তার ইতিহাসটা। পোর্ট ব্লেয়ারের নতুন নাম প্রাচীন শ্রী বিজয়া সাম্রাজ্যের সম্মানে শ্রী বিজয়াপুরম নামে পুনর্নামকরণ করা হয়েছে। এই সাম্রাজ্য একটি শক্তিশালী সামুদ্রিক ও বাণিজ্যিক রাজ্য, একসময় দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত ছিল। তাই নতুন নাম শ্রী বিজয়াপুরম পোর্ট ব্লেয়ারকে সেই সমৃদ্ধ ঐতিহ্যের সাথে পুনঃসংযুক্ত করেছে। সেটাতেই আমরা থাকবো। এটার নাম হচ্ছে দি অ্যালবাট্রস। এবার আমরা যাই, হোটেলে গিয়ে আমরা চেক ইনটা করি, যে হোটেলের ভেতরের সমস্ত কিছু আমরা দেখাচ্ছি, ভেতরে রুম কেমন কি বৃত্তান্ত আমি সবকিছু দেখাবো। পোর্ট ব্লেয়ারে 500-600 টাকা থেকে শুরু করে প্রচুর হাই রেঞ্জের হোটেলস আছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হোটেল বুক করতে পারেন। আমরা যে হোটেলটি বুক করেছিলাম সেটি জঙ্গলি ঘাটে অবস্থিত। এই হোটেলটি বুক করার মেন কারণ ছিল এই হোটেলটি থেকে জেটি, সেলুলার জেল, এয়ারপোর্ট সবই 5 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে। আপনারা যে হোটেল এই মুহূর্তে যে রুমটি দেখতে পাচ্ছেন সেই রুমটির ট্যারিফ 2500 টাকা পার ডে ইনক্লুডিং ব্রেকফাস্ট। এই হোটেলেই আরেকটি রুম ক্যাটাগরি আছে যেটা প্রিমিয়াম লাক্সারি এবং যার মধ্যে বাথটাব আছে। সেই রুমটির ট্যারিফ 3500 টাকা পার ডে ইনক্লুডিং ব্রেকফাস্ট। আপনারা দেখুন কতটা স্পেসিয়াস এবং কতটা সুন্দর বাথরুমটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, এখানে কোমোড রয়েছে, এক্সট্রা হাত ধোয়ার জন্য এখানে বেসিন রয়েছে, এখানে একটা মিরর লাগানো রয়েছে। খুব সুন্দর, মানে এত সুন্দর, সত্যি মানে বাথরুমটা একটা খুব ম্যাটার করে। কোনো জায়গায় আপনি যদি গেছেন ঘুরতে, সেই হোটেলের বাথরুম কেমন হবে কি বৃত্তান্ত, সেটা সত্যি মানে আমাদের কাছে খুবই একটা মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস। পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে স্বাগত জানানো হয় এবং তারপরে আমরা চটপট ফ্রেশ হয়ে এবং অল্প কিছু খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম দিনের ডেস্টিনেশন রস এবং নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। হোটেল থেকে বেশি দূর না হওয়ায় 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম জঙ্গলিঘাট জেটিতে। এখানেই আমাদের বুক করতে হবে বোট রস ও নর্থ বে আইল্যান্ড যাওয়ার জন্য। এখানে দেখে যেটুকু বুঝলাম পুরো প্রসেসটাই সিন্ডিকেট দ্বারা পরিচালিত, যদিও আমাদের টিকিট আমাদের ড্রাইভার আগে থেকেই কেটে রেখেছিল। রস এবং নর্থের উদ্দেশ্যে যাচ্ছি, এখন অব্দি তোমার ফিলিং কি রকম আসার পর থেকে? অসাধারণ ফিলিং, মানে যেটাকে বলা যায় না। জলের কালার মানে এরকম আমি কখনো দেখি। চলে এসেছি লাইনে, আমাদের ওয়েট করতে হবে। দেন আমাদের কোন বোটটা অ্যালোকেট হবে অ্যাকর্ডিংলি সেটাই সেই বোটে আমরা উঠবো। কজন থাকবে এই বোটে? দেখো এটা একটা শেয়ারিং বোট আছে, আমাদের বললো যে অ্যাটলিস্ট 10 জনও হতে পারে। মেবি যদি আরো বড় বোট হয় তার জন্য হয়তো ওটা মোর দ্যান 10ও হতে পারে বললেন উনি। বাট বোটের যা সাইজ দেখছি তাতে ম্যাক্সিমাম হয়তো 10 জনের মধ্যেই হবে, যেহেতু আমরা শেয়ারিং বোট চুজ করেছি। আর আমাদের রেট ডিফার করবে ডেফিনেটলি। তুমি যদি একটা পুরো বোট বুক করো তার জন্য অনেকটা বেশি চার্জ পড়বে। আমরা যেহেতু শেয়ারিং এ নিয়েছি, আমাদের সেহেতু 870 পার হেড, এটা রাউন্ড ট্রিপ। আমাদের বোট GMM অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্য রস আইল্যান্ড। ফার্স্ট আমাদের গন্তব্য হচ্ছে রস আইল্যান্ড। দেখুন জলের কালারটা, ডিফারেন্সটা বুঝতে পারবেন। এখন জল কম আছে বলে জলের কালারটা এইভাবে বোঝা যাচ্ছে। আর আমরা এই যে চলে এসেছি, সত্যি জলের কালারটা দেখেই মন ভরে যাচ্ছে। যাই হোক, আমাদের এই বোটের জার্নিটা শেষ, আমরা পৌঁছে গেছি নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ডে। এই হচ্ছে সেই জাপানিজ বাংকার, এখনো রয়েছে, তৈরি হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ডের জেটিতে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? বোট রাইডটা কেমন লাগলো এতক্ষণে? আর বড় বড় ওয়েভস পুরো গায়ে মানে জলটা লাগছিল, দারুণ লাগছিল। আর জলের কালারটা মাঝে মধ্যে নীল হচ্ছে, কখনো ডার্ক ব্লু হচ্ছে, কখনো লাইট ব্লু হচ্ছে, মাঝে মধ্যে চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর লাগছিল। আর আমরা কি এখান থেকে এখন একটা গাড়ি করবো, মানে এটা সর্ট অফ টোটো টাইপের আর কি, একটু এক্সটেন্ডেড ভার্সন অফ টোটো।
যেটা করে এটা পুরো তো আইল্যান্ডটা ঘুরতে হবে। আমাদের ঘুরতে হবে, নাহলে এত বড় আইল্যান্ডটা ঘোরা সম্ভব নয়। ঠিক আছে, আমরা ততক্ষণ বুকিংটা করে নিই, বুকিংটা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। তারপরে আবার ওইদিকে হরিণগুলো আছে। আমরা হরিণগুলোকেও দেখাবো আপনাকে। এই জানেন যে এই আইল্যান্ডে প্রচুর হরিণ আছে, এবং তারা মানুষের সঙ্গে একদম মিশে গেছে। তাদের মানে নিজেদের হয়তো মানুষ বলেই মনে করে তারা। যাই হোক, প্রচুর হরিণ আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন শ্বাস লেগে আছে ডাবগুলোতে, সেইগুলোকেই ওরা চেটে চেটে খাচ্ছে। এই যে একটু ডাব খেয়ে নাও না। সবাই ডাবের জল খেয়ে ফেলে দিচ্ছে, তারপরে বোধহয় একটু করে শ্বাস লেগে থাকছে, সেগুলোকে ওরা চেটে চেটে খাচ্ছে। ওই জন্য মানুষের কাছে ওদের প্রচুর ভিড়। এই যে ডাবের দোকানের বাইরে প্রচুর এরকম এদের গায়ে হাত দিলে কিছু বলবে না? মানে ওরাও ডাবের স্বাদটা আর কি বুঝে গেছে যে বেশ ভালোই খেতে। ও, আমরা এই ইলেকট্রিক ভেহিকেলটা পুরো বুক করে নিয়েছি। এটাতে 8 জনের টোটাল ক্যাপাসিটি, আমাদের 7 জন ছিল, তো সেই জন্য আমরা পুরো ভেহিকেলটা বুক করে নিয়েছি, যার জন্য আমাদের দিতে হয়েছে 640 টাকা। আর আপনারা যদি শেয়ারিং এ যেতে চান তাহলে পার পার্সন এখানে 80 টাকা করে দিতে হবে। बैक साइड पीछे में एक छोटा सा स्विमिंग पूल है। अच्छा, जो स्विमिंग पूल ब्रिटिश लोग का बना हुआ था स्विमिंग पूल। ओके, स्विमिंग पूल का राइट साइड में एक वाटर प्लांट भी है। देखिए जो वाटर प्लांट में ब्रिटिशर्स टाइम में सी वाटर को मिनरल वाटर में कन्वर्ट होता था। अच्छा, लेफ्ट साइड व्हाइट कलर वाला बिल्डिंग है, बेकरी हुआ करता था। अभी ये का वाला? टाइम में, हाँ ये वाला, Okay. अभी का टाइम में इस बेकरी को मेंटेन करके लाइट एंड साउंड शो के लिए यूज किया जाता है। अच्छा, शो राइट साइड बैठ के देखता है जहाँ पे चेयर लगा है। शो का टाइमिंग है इवनिंग 5:30 टू 6:30। अभी फिलहाल शो बंद है कुछ टेक्निकल प्रॉब्लम की वजह से। ब्रिटिश टाइम में इस आइलैंड के ऊपर में जितना बिल्डिंग ऑफिस वगैरह बना हुआ था, ये सारा बिल्डिंग सेकेंड वर्ल्ड वॉर के टाइम में जापान में तोड़ दिया था बॉम्ब गिरा के। जापान उस टाइम में पूरा अंडमान के ऊपर कब्जा भी करके रखा था 3 साल के लिए, 1942 से 45 तक। अच्छा, राइट साइड में देखिए यहाँ पे एक सीढ़ी है टूटा हुआ लाइट का। इस जगह पे पोस्ट ऑफिस था, अंडमान एंड निकोबार का फर्स्ट पोस्ट ऑफिस यहाँ पे बना हुआ था ब्रिटिश टाइम में। यहाँ पे फर्स्ट पोस्ट ऑफिस होने का भी कारण था, ये रॉस आइलैंड ब्रिटिश टाइम से अंडमान एंड निकोबार का फर्स्ट कैपिटल सिटी भी था वर्ल्ड वॉर 2 तक। अच्छा, तो उसके लिए फर्स्ट पोस्ट ऑफिस यहाँ पे बना हुआ था। এই আইল্যান্ডটার স্পেশালিটি হচ্ছে এখানে ঢুকেই ফার্স্টে আপনি দেখতে পাবেন প্রচুর হরিণ, তারপরে ব্রিটিশার্সদের টাইমের যত বিল্ডিং তার রুইন্স গুলো আপনারা দেখতে পারবেন। জাপানিজ বাংকার রয়েছে এখনো জাপানিজ কিছু। বাংকার আছে, তো এটা মানে হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স প্রচুর। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সঙ্গে মানে এটার সঙ্গে ডিরেক্ট সম্পর্ক রয়েছে। প্রচুর অ্যাটাকস হয়েছে এগুলোতে। এখনো কিছু কিছু বিল্ডিং এর ধ্বংসাবশেষ রয়েছে, যেটা আর লাইট হাউসটা যাওয়া পর্যন্ত কিন্তু প্রায় আমরা এখনো যাচ্ছি। একজন ভদ্রলোক আসছিলেন, তিনি বললেন যে প্রায় 1,200 মতো সিঁড়ি আছে। বাট সেটা যতই থাক আমরা চেষ্টা করব, অসুবিধা নেই। হ্যাঁ, আর এখান- ঘুরতে বেরিয়েছি যখন তখন ঘুরবো, সে যত সিঁড়ি হোক না আর কেন। এখানে আমাদের যেখানে ড্রপ করে দিল লাইট হাউস যাওয়ার জন্য, সেখানে একজন কুলপি বিক্রেতা ছিল। অনেকদিন পরেই কুলপি খাচ্ছি নেতাজি হ্যাঁ। সুভাষচন্দ্র বসু আইল্যান্ডে, দারুণ লাগছে। এটা 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 মানে যেন এই ঘোরাটাতে আরো মানে অ্যাডিশন না, চরম। যেমন আমাদের কোনো ভারতীয় ভূখণ্ড প্রথম স্বাধীন হয়েছিল, ভারতীয় ভূখণ্ড প্রথম স্বাধীন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই 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 তখনকার সময় রস আইল্যান্ড নাম ছিল, একদম। এবং এইখানে প্রথম ভারতীয় পতাকা এখানে উনি উত্তোলন করেন জাপানিদের সাহায্যে, কিন্তু বেশিরভাগটাই ওনারই কৃতিত্ব ছিল। হ্যাঁ, এবং জাপানিরাও সেটাকে অ্যাকনলেজ করে সেই জিনিসটা। পরবর্তীকালে জাপানিরা এখানে বাংকার তৈরি করে, এবং জাপানিজদের একটা বাংকার এখানে যে আমরা ঢোকার সময়তেই দেখলাম যে যে বাংকারটা আমরা দেখলাম। যেটা দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। তো এটা বলা যায় যে ভারতবর্ষের মাটিতে প্রথম, এটা ভূখণ্ড প্রথম জায়গা যেটা স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে। নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড দেখার পর ওখান থেকে সেম বোটে করেই জিএমএম আমাদের যে বোট ছিল
সেই বোটে করে আমরা যাচ্ছি নর্থ বে আইল্যান্ড। এই সামনেই নর্থ বে আইল্যান্ড। এই মুহূর্তে সমুদ্রের প্রচন্ড ঢেউ, আমাদের বোট মারাত্মক দুলছে, কিন্তু অত্যন্ত অ্যাডভেঞ্চারাস লাগছে। আচ্ছা, আমরা এখন হাঁটছি নর্থ বে আইল্যান্ডের জেটি দিয়ে। এটা জেটি বলতে গেলে কৃত্রিম ভাবে জলের ওপর তৈরি করা। আমরা রস আইল্যান্ড থেকে দেখে বেরোনোর পরেই আমরা এসে পৌঁছালাম নর্থ বে আইল্যান্ড। সো নর্থ বে আইল্যান্ডেও সেম আর একটা লাইট হাউস আছে, যেটা এখানে খুবই জনপ্রিয়, আসলে অবশ্যই দেখা তো উচিতই। এছাড়াও দেবলিনা, তোমার কি মনে হয় আর কি কি করা উচিত নর্থ বে আইল্যান্ডে যদি কেউ আসছে? নর্থ বে আইল্যান্ডে প্রচুর ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস হয়। পরে আমরা দেখাবো, এই ডান দিকে আমার হচ্ছে এখানে সবকিছুই, যেমন সি ওয়াকিং, স্কুবা ডাইভিং সবকিছুই হয়। তো এটাও একটা খুব পপুলার স্পোর্ট, এটাও একটা খুব পপুলার এরিয়া ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিসের জন্য। আপনারা যদি প্ল্যান করেন তাহলে এখানে এসে করতে পারেন, বাট আমরা আজকে করছি না। আমরা জাস্ট আইল্যান্ডটা ঘুরবো, ঘুরে মেনলি ওই লাইট হাউসটা যেটা আছে ওটা ভিজিট করব, ঘুরে আমরা তারপরে এখান থেকে ফিরে যাব। এটা কিন্তু আরেকটাও কথা যে নর্থ বে আইল্যান্ডে আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য ওয়ান অফ দি বেস্ট জায়গায় আন্দামান। অ্যান্ড আমরা যেই আইল্যান্ডে এসেছি সেখানে এসেই দেখছি বিভিন্ন কাউন্টার রয়েছে। আপনারা এখানে মানে এসে নিজের ইচ্ছা মতো দেখে তাদের সঙ্গে ডিল করে বুকিং ফাইনাল করতে পারেন। এরকম কোনো ব্যাপার নেই যে আগে থেকে টিকিট কেটে আসতে হবে বা কিছু। প্রচুর লোকজন স্কুবা করছে, এখানে স্নরকেলিং করছে, সি ওয়াকিং আছে, এভরিথিং, মানে যত ধরনের এখানে আন্ডার ওয়াটার যত অ্যাক্টিভিটিস রয়েছে সেই জিনিসপত্রগুলো হয়। তো আপনারা যদি আসছেন, আপনারা এসে অবশ্যই এখানে এই ধরনের আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করবেন। আমরা করছি না, তার কারণ আমাদের অন্য প্ল্যান আছে, সেটা আপনারা পরের ভিডিওসগুলোতে অবশ্যই দেখতে পাবেন। আমরা চেষ্টা করব যে হ্যাভলকে গিয়ে সেই জিনিসটা করা। আপনারা দেখতে পারেন প্রচুর জামা কাপড় পর্যন্ত বিক্রি হচ্ছে এখানে প্রচুর আন্দামান লেখা, বিভিন্ন ধরনের পোর্ট ব্লেয়ার, এই জাতীয় কিছু এখানকারই। হ্যাঁ, কিনে নিয়ে যেতে পারেন, বাচ্চাদের আছে, বড়দের আছে, সবারই আছে। ইনফ্যাক্ট যদি আপনারা আগে থেকে ডিসাইড করে নাও আসেন যে এখানে এসে সমুদ্রে নামবেন, ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিস করবেন, তাও কোনো প্রবলেম নেই। আপনারা এসে এনজয় করতে পারেন এবং তারপরে এখান থেকে জামা কাপড় কিনে চেঞ্জ করে আবার ফিরে যেতে পারেন। একটা বড় কথা যেটা তুমি বলো যে এখানে আসার জন্য প্রথমে রস এবং তারপরে ওখান থেকে নর্থ বে, এবং লোকজনের কিন্তু খিদে পেয়ে যাবে। এখানে কিন্তু খাওয়ার দারুণ ব্যবস্থা রয়েছে। লাঞ্চ কিন্তু প্রত্যেকে এখানে এসে করে নেবেন, কোনো ভাবার চিন্তা নেই যে মানে যে কোথা থেকে খাবো, কি বৃত্তান্ত, এসব কোনো ব্যাপার নেই। এখন একটা এখানে শ্যাক মতো করা আছে, ওখানে আমরা এলাম। তো লাঞ্চটা এখান থেকে সেরে নেবো, তারপরে দেখি এই আইল্যান্ডটা ঘুরে কি আছে সেটা এক্সপ্লোর করে আপনাদেরকেও দেখাবো। আমরা লাঞ্চ করে নিলাম নর্থ বে আইল্যান্ডে আসার পরেই, অ্যান্ড তারপরে এখন একটু হেঁটে হেঁটে যেতে হবে লাইট হাউসটা। এই হচ্ছে সেই লাইট হাউস, 285 মিটার। তোমার কি মনে হচ্ছে এই যে চড়াই খাওয়ার পর তুমি এভাবে চড়াই দিয়ে উঠছো, তুমি পৌঁছবে বা লাইট হাউস দেখতে, কতটা এক্সাইটেড এইভাবে? আমি তো খুবই এক্সাইটেড। আমি বেড়াতে হলে সবসময় এক্সাইটেড, কষ্ট করেও হোক বা যাই করি হোক। এই যে খাওয়ার পর ভর্তি পেটে উঠতে এরকম চড়াইতে কেমন লাগছে? ভালো লাগছে, আশপাশটা কি সুন্দর, পুরো জঙ্গল, খুব ঠান্ডা কিন্তু এই জায়গাটা, না? আর রোদ নেই, তো কষ্ট হচ্ছে না। জাস্ট চড়াইটা খুব, ওটাই একটা ব্যাপার, বাট আস্তে আস্তে উঠলে হয়ে যাবে। এই যে আমাদের টিম, অঙ্কুরদা, অয়নদা, শিল্পা, পারমিতা, প্রত্যেকে কি হয়তো মনে হচ্ছে যে এনার্জি নেই, কিন্তু না, প্রত্যেকে ঘুরতে এত ভালোবাসে যে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তারা বলে যে চড়াই যতই থাক আমরা উঠবই, আমরা লাইট হাউস জয় করেই ফিরবো। খুব সুন্দর রাস্তাটা, চড়াই ডেফিনেটলি, বাট খুব ঠান্ডা, মানে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা মানে যাচ্ছি হেঁটে হেঁটে। লাইট হাউস দেখি, ওয়েট করে আছি আমরা যে লাইট হাউসটা কেমন লাগে ওখানে পৌঁছানোর পর। এটা হচ্ছে লাইট হাউসের মেন যে গেটটা, এবং এইটা হচ্ছে লাইট হাউসটা। তো এর ওপর পর্যন্ত যায়, আমরা চেষ্টা করব যাতে আমরাও ওপরে উঠতে পারি। আচ্ছা, আমরা এই লাইট হাউসের একদম গেটেই দাঁড়িয়ে এবার ভেতরে ঢুকবো। আচ্ছা,
পার হেড 10 টাকা করে এন্ট্রি ফি। এখানে একজন আছে যিনি কালেক্ট করলেন, বাট কোনো স্লিপ বা কোনো কিছু দিলেন না। যাই হোক, হতে পারে হয়তো সেটাই। কিন্তু মজার ব্যাপারটা 150টা নাকি সিঁড়ি। এবার দেখি কত দূর যাওয়া যায়। যত দূর যাওয়া যায় তত দূর তো যাবো। সিঁড়িগুলো আপনাদের দেখাই একটু। এই সিঁড়ি দেখতে পাচ্ছেন, আমরা শুরু করলাম অলরেডি। দেবলিনা আগে আগে যাচ্ছে। তো আমি দেখাচ্ছি নিচ থেকে কেমন লাগে ওপরটা দেখতে, যে যেটা আমরা যাব। দেখুন কতটা উপরে আমরা যাব। যাই হোক, আগে আগে দেবলিনা উঠছে, আমিও উঠছি। পারবো আশা করি, দেখাই যাক না। এই অ্যাডভেঞ্চার না হলে আর কি হলো, কষ্ট তো একটু থাকবেই, কিন্তু কষ্ট শেষে জিতটাই তো সব থেকে বড় আনন্দ। প্রায় লাস্ট অব্দি আমরা চলে এসেছি। এবার দেখা যাক, এর উপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এবার এটা ক্লাইম্ব করে এই ওপরটাতে উঠতে হবে। দেখা যাক, সেটা আমরা চেষ্টা করবো। প্রথমে দেবলিনা ট্রাই করছে ওঠার, আর এটা আটকানো আছে, কোনো চাপ নেই, ওটো আমরা ধরে নেবে ওপরটা। ওঠার পর আমরা উঠে পড়েছি একদম লাইট হাউসের ওপরে। অসম্ভব সুন্দর হাওয়া, আর কেমন লাগছে লাইট হাউসের উপর থেকে সেটা আমি দেখাচ্ছি। দেবলিনা কি বলছে এতটা ওঠার পর? প্রচন্ডই কষ্টকর, মানে উঠে দারুণ লাগছে। খুব হাওয়া, ভেতরটাতে যেহেতু কোনো ভেন্টিলেশন নেই বলে একদম খুব গরম লাগছিল, বদ্ধ, কিন্তু উঠে একদম মন ভরে গেছে। এবার আমি দেখাচ্ছি আপনাদের যে এখান থেকে কেমন লাগছে চারিপাশটা। দেখুন চারিদিকটা কত সুন্দর। এটাই তো আন্দামানের বিশেষত্ব। ঠিক লাইট হাউসের পাশেই দেখবেন এখানে একটা জাপানিজ বাংকার আছে 1935-এর। সো এইটা হচ্ছে তার রাস্তা, 30 মিটার্স। আপনারা আসলে অবশ্যই যাবেন। এই মুহূর্তে আমাদের বোটের লোক রয়েছে, তারা কল করে এক্ষুনি আসতে বলছে, কারণ আমাদের হাতে এই মুহূর্তে টাইম নেই, অনেকটা লেট হয়ে গেছে। আমরা লাইট হাউস থেকে নেমে চলে এসেছি নর্থ বের জেটিতে, অ্যান্ড খুব ভালো লাগলো, খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। আমরা এখন বোটে করে চলে যাব পোর্ট ব্লেয়ার। সো খুব ভালো লাগলো আজকের পুরো দিনটাই আমরা যে দুটো আইল্যান্ডে ভিজিট করলাম, রস এবং নর্থ বে। সো সঙ্গে থাকুন, এইভাবেই আমরা ফিরে আসবো আরো অনেক নতুন কিছু নিয়ে এর পরের পর্বে। তবে আজ এটুকুই, ফিরছি নতুন পর্বের সাথে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, আর মনে রাখবেন ভ্রমণ কখনো শেষ হয় না। নতুন স্থান, নতুন রোমাঞ্চ সব সময় অপেক্ষা করে।